সুতার টান নিয়ে বেশ কিছু কাহিনী। তো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি আর কি, ঘটনাগুলো কি কি। দেখি ভাইয়া, তো এটা একটা উলম্ব বৃত্ত। তো সুতায় বাঁধা একটা পাথর এই উলম্ব বৃত্ত অনুযায়ী ঘুরতেছে। সুতায় বাঁধা একটা পাথর উলম্ব বৃত্ত অনুযায়ী ঘুরতেছে। বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, যেমন 1 নম্বরে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত। সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটা, সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইটা। ওকে। 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে বেগ কত হলে সুতায় ঢিল পড়বে না। ওকে। 3 নম্বরে বলছে টান চেঞ্জ করে বস্তুকে সমদ্রুতিতে ঘোরানো সম্ভব কিনা। 4 নম্বরে বলছে উলম্বের সাথে থিটা কোণে থাকলে তখন টান কত। মানে এই পজিশনে না থেকে যদি উলম্বের সাথে থিটা কোণে থাকে, অন্য কোনো পজিশনে থাকে, তখন হচ্ছে টান কত। এবার খেয়াল করো, হচ্ছে 1 নম্বরটা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত। তাইলে আমি যদি সর্বনিম্ন বিন্দুতে টান হিসাব করি, তাহলে টি বটম, টি বটম যদি আমি হিসাব করি এখানে টি বটম বা বটম লিখলাম। ওকে, বা সর্বনিম্ন বিন্দু লিখি, সর্বনিম্ন বিন্দু। ওকে, সর্বনিম্ন পজিশনে যদি আমরা হিসাব করি টানের ব্যাপারটা, তাহলে ধরো এই যে সুতা, এই যে সুতা কাউকে বইল না, অবজেক্টটা এই জায়গায় আছে, এই জায়গায়। এখন সেই অবস্থায় টান কত। দেখো এই অবস্থায় ফোর্সগুলো কি কি, তার ওজন সারা নিচের দিকে কাজ করতেছে, সুতার টান ঝুলন বিন্দু বরাবর, সে যেহেতু সেন্টার থেকে ঝুলে আসে, এই হলো তার অবস্থা। এবং প্রতিটা মুহূর্তে সে যেহেতু কেন্দ্রবিমুখী বলে ছিটকে পড়তে চায়, এবং সে এই বরাবর বাইরের দিকে ছিটকে পড়তে চাচ্ছে, এই বরাবরই বাইরের দিকে ছিটকে পড়তে চাচ্ছে, সেটা হচ্ছে mv²/r দ্বারা। এই হলো অবস্থা, সুতার টান সেন্টার বরাবর, ঝুলন বিন্দু বরাবর, ওজন নিচের দিকে, এবং সে বাইরের দিকে ছিটকে পড়তে যাচ্ছে। এই হলো তার উপর ক্রিয়াশীল বলগুলো। কারণ আমরা যদি এখানের মধ্যে এই পজিশনে এই অক্ষ বরাবর তার কোনো পরিবর্তন নাই, মানে এই অক্ষ বরাবর সে মুভ করে না, এই অক্ষরও মুভ করে না, এই জিনিসটা স্থির আছে, কারণ এই দিকের টান আর এই দিকের টান সমান। এটাকে আমরা স্ট্যাটিক দিয়ে প্রকাশ করতে পারি, যেমন সামেশন অফ Fy = 0 যদি উপরের দিকে প্লাস হবে বোঝার জন্য। তাহলে হচ্ছে ভাই এরকম, এটা হচ্ছে টি পজিটিভ, এবার mg হচ্ছে ভাই নেগেটিভ, যেহেতু মিলে নাই। ওকে, mv²/r = 0, এটাকে v1 দিয়ে দিই। ওকে, এটাকে v1 দিলাম, এবং এই টানটাকে হচ্ছে t1 দিলাম। ওকে, এই টানটাকে t1 দিয়ে দিলাম। তাহলে এবার খেয়াল করি আমরা যে জাস্ট ফোর্স অ্যানালাইসিস করলাম। ওকে, এবার এখান থেকে মানটা বের করলাম যে এই টানটা কত, বটমে থাকা অবস্থায় সুতার টানটা কত, এটা হচ্ছে সুতার টান সেন্টার বরাবর। ওকে, t1 সমান mg প্লাস হাফ তো না, mv1²/r, সমীকরণ 1, এটা পেয়ে গেলাম। ওকে, ডান। এবার সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে মানে যখন বস্তুটা এই জায়গায় থাকে, তাহলে তখন কি হবে, তিন বরাবর ধরো উপরে এই অবস্থায় আসছে বস্তুটা, একই সাথে দুই জায়গায় নেই, মানে সে এখন এই পর্যায়ে আছে, তখন টান কোন দিকে, অবশ্যই নিচের দিকে, ঝুলন বিন্দু বরাবর, এটাকে ধরলাম T2, ওকে বললো না, এখনো সে বাইরের দিকে চিত্ত করতে যাচ্ছে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা হচ্ছে mv2²/r, mv2²/r তো বাইরের দিকে চিত্ত করতে যাচ্ছে, লিখলাম mv2²/r। ওকে, এবার আর কি কাজ করতেছে, ওজন কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে, নিচের দিকে। ওকে, এইটা হচ্ছে তার টপের অবস্থা। তাইলে এখানে ফোর্স অ্যানালাইসিস করো সেম পদ্ধতিতে, স্ট্যাটিক প্লাস সামেশন অফ Fy = 0, উপরের দিকটা পজিটিভ ধরলাম, বুঝার জন্য এভাবে করতেছে ভাই, এটাকে টেনে এনে উপরের গুলো ফোর্স সময় নিচের ফোর্স এভাবেও করা যায়, আমি একটু ভেঙে করতেছি আর কি। ওকে, তাহলে দেখো এটা কি হয়, এটা মিলে নাই চিহ্নের সাথে, পজিটিভ চিহ্নের সাথে মিলে নাই, কারণ এর নিচের দিকে, আমি উপরের দিকে প্লাস হচ্ছে, T2 আগে মাইনাস, mg আগে মাইনাস, কিন্তু mv²/r আগে, mv²/r এর আগে প্লাস, mv²/r = 0। তাহলে T2 সমান কি ভাইয়া, এটাকে এই পাশে নিয়ে গেলে mv2²/r মাইনাস mv। ওকে, এটা হচ্ছে সমীকরণ 2। এখন যদি প্রশ্নে
রেডিয়াস দেয়া থাকে, ভ্যালোসিটি দেয়া থাকে, তাইলে তো এইটুক করেই টানটা বের করা যায়। তখন তুমি T1 থেকে T2 বিয়োগ করলে আনসার চলে আসবে। যদি কোনো কারণে ভ্যালোসিটি গুলো দিয়ে না দেয়, শুধুমাত্র রেডিয়াস দেয়া থাকে বা ভর দেয়া থাকে বা মানে ডাটা যদি কম থাকে, তার মানে হচ্ছে ভ্যালোসিটি গুলো ধরো দেয়া নাই, তাহলে তো তুমি এভাবে টান T1 T2 বের করতে পারবা না। আর T1 T2 বের করতে না পারলে তুমি তো বিয়োগ করে আনসারটাও বের করতে পারবে না। তখন কি করা যায় টানের পার্থক্য বের করার জন্য? যে সরাসরি যদি আমি এখান থেকে T1 এবং T2 বের করতে না পারি, আমার যদি ডাটা কম দেয়া থাকে প্রশ্নে, ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে T1 এবং T2 বের করা। ওকে, তাহলে আমরা বের করে রাখলাম, এদিকে বের করে রাখি যে T1 এর জায়গায় লিখে রাখি m v প্লাস m v1 স্কয়ার বাই r, সমীকরণ 1 দিছিলাম। ওকে, তবে এটা মুছে দিলাম। এবার আমরা যদি টানের পার্থক্য করতে চাই, T1 থেকে T2 যদি বিয়োগ করি, কাউকে বলল না T1 মাইনাস T2। ওকে, তাহলে দেখো এটা করলে m v প্লাস লিখি T1 মাইনাস T2 ইকুয়াল টু হচ্ছে m v প্লাস m বিয়োগ করলে 2, ওকে, স্কয়ার বাই r প্লাস মাইনাস m v2 স্কয়ার বাই r প্লাস mg। ওকে, তাহলে কি হয় ভাইয়া, 2mg প্লাস কাউকে বললো না m বাই r v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। এই আমি আবার বলছি, ভ্যালোসিটি ধরো প্রশ্নে দেয়া নাই, তাইলেও তো এই পর্যায়ে এসে সলভ করতে পারতেছে না। তাহলে এখন কি করতে হবে? এখন আরেকটা কনসেপ্ট কাজে লাগাতে হবে। কি কনসেপ্ট? এই পয়েন্টের সব শক্তি, এই পয়েন্টের সব শক্তি, সমস্ত পয়েন্টের মোট শক্তি সমান, যে কোনো পজিশনে এসে থাকুক না কেন, প্রত্যেকটা পজিশনের মোট শক্তি সমান। তাহলে এই পজিশনে তার সমস্ত শক্তি কি? এটা যেহেতু একদম সর্বনিম্ন বিন্দু, এটা ভূমি থেকে এত উপরে আছে, আসলে এরকম না, এটা ভূমি থেকে এত উপরে আছে এরকম না, এটা ভূমিই ধরবো আমরা, এটাই তার গ্রাউন্ড, এটাই তার গ্রাউন্ড। যেহেতু এটা ভূমিতে আছে, তার সমস্ত শক্তি তার গতিশক্তি, আর যেহেতু এটা উচ্চতায় আছে, এটা সমস্ত শক্তি তার রাইট বিভব শক্তি। এরকম না, এটা সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এটা যেহেতু ভূমি থেকে হাইটে আছে এবং গতিশীল, এটা গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। এটা যেহেতু গতিশীল, গতিশক্তি আছে, কিন্তু তার কোনো বিভব শক্তি নাই। আচ্ছা, তাহলে এখন এই পয়েন্টের মোট শক্তি কি? এই পয়েন্টে v1 যদি ভ্যালোসিটি হয়, এই পয়েন্টে মোট শক্তি হচ্ছে হাফ m v1 স্কয়ার। এই পয়েন্টে মোট শক্তি হয় কত? এই পয়েন্টে হচ্ছে গতিশক্তি লিখলাম হাফ m v2 স্কয়ার প্লাস। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এটা কতটুক হাইটে আছে ভাই? এই যে এটা হচ্ছে r, এটা হচ্ছে r, তাহলে টোটাল ব্যাস হচ্ছে 2r, তাহলে mg ইন্টু 2r, mg ইন্টু h না, এই h এর মান আসলে কত? বৃত্তের ব্যাস, d মানে 2r। ওকে, এবার দেখো একটু ক্যালকুলেশন করলে খুব মজার জিনিস। এটা হিসাব করলে তাহলে হচ্ছে mm কাটা চলে গেল, এদিকে 2 গুলো হিসাব করে ফেললাম, তাহলে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু 4rg, এটা পাইলাম। তাহলে এটাও লিখে রাখো এই জায়গায়, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার সমান 4rg। খুব চমৎকার একটা জিনিস এটা। ওকে, তাহলে হচ্ছে এটা এখানে বের করে রাখলাম। কি করলাম আমরা? শক্তির নিত্যতা সূত্র ইউজ করে v1 আর v2 এর মানকে কনভার্ট করে নিলাম আর। এবার এই r এর মানটা এখানে বসায় দাও হবে 2mg প্লাস m বাই r ইন্টু 4rg। এবার দেখো টাস্ক ইউজ করে চলে গেল, দেখলো কত? 4mg, টোটাল 6mg টানের পার্থক্য। দেখো এখানে কোনো ভ্যালোসিটির কোনো জিনিস লাগে নাই, শুধুমাত্র ভর দিলেই, প্রশ্নে যদি শুধুমাত্র ভরটা দেয়া থাকে তাইলেই হচ্ছে, মানে যে কত ভরের বস্তু ঘুরতেছে এটাই যদি শুধুমাত্র দেয়া থাকে, তাইলেই টানের পার্থক্য বের করা যায়। এখানে আমার রেডিয়াসও লাগতেছে না, এখানে আমার ভ্যালোসিটিও লাগতেছে না। খেয়াল করবা, যদি প্রশ্নের ডাটা কম থাকে তাইলে এত কিছু করে বের করতে হবে। এখন এত কিছু করে কি প্রশ্ন বের করবা? কি দরকার? মুখস্থ রাখবা সূত্রগুলো। এটা হচ্ছে যদি সরাসরি টান দেয়া থাকে, মানে ডাটাগুলো দেয়া থাকে। এটা হচ্ছে সরাসরি যদি ডাটাগুলো দেয়া থাকে, মানে ভি আর এগুলো দেয়া থাকে। আর যদি না থাকে তাহলে মনে রাখবা যে T1 মাইনাস T2 সমান 6mg, উপরে এবং নিচে টানের পার্থক্য। আরেকটা রিলেশন মনে রাখবা, এটা হচ্ছে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু 4r। এটা কি? টপ এবং বটমের ভ্যালোসিটির মধ্যে পার্থক্যের বর্গের
কি কেমন আছে আর কি, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু 4 আর কি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম টানের পার্থক্য হচ্ছে 6 mg। যদি ডাটা কম দেওয়া থাকে, ভেলোসিটি এবং রেডিয়াস দেওয়া না থাকে, তাহলে এভাবে করতে পারো। ওকে, আর যদি দেওয়া থাকে তাহলে দরকার নেই, এভাবে করে বের করে বিয়োগ করে আনসার নিয়ে আসো। ওকে, এবার হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলছে ভাই, খেয়াল করো। বলছে বেগ কত হলে সুতায় ঢিল পড়বে না। সুতায় ঢিল পড়া মানে কি? মানে হচ্ছে ধরো আমি যদি টপের ক্ষেত্রে দিয়ে বোঝানোর চেষ্টা করি যে টপে বেগ কত হলে সুতায় ঢিল পড়বে না। ধরো এটা একটা রোলার কোস্টার, তুমি যখন টপে দিয়ে করে চলে যাচ্ছে, আর কি হবে? সুতায় ঢিল পড়া মানে কি? সুতায় ঢিল পড়া মানে যে আর্মটা তোমাকে ঘুরাচ্ছে রোলার কোস্টারে, বা হচ্ছে তুমি যে আর্মটা ঘুরাচ্ছে, বাদ দাও, তুমি তো গাড়িতে আসলে কোনো আর্ম তো লাগানো আছে, তুমি যে ঘুরতেছো, ঠিক টানটা কেমন হলে, মানে কার্ভটা কেমন হলে তুমি নিচের দিকে বেশি টান অনুভব করবা, তখন একটা স্বাভাবিক মানুষের খারাপ লাগতে পারে, মানে বমি করতে পারে বা হচ্ছে মাথা ঘুরাইতে পারে। এই কারণে রোলার কোস্টার ডিজাইন করার সময় এগুলো হিসাব করতে হয়, ঠিক কিভাবে হলে সে স্মুথলি ঘুরে যাবে। নিচের সে টপ এখান দিয়ে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এভাবে ঘোরার সময় রোলার কোস্টারটা এই পজিশনে আসলে একটা মানুষ নিচের দিকে যাতে কোনো পড়ে যাওয়ার উপক্রম না হয়, এভাবেই ডিজাইন করতে হবে যাতে মানুষটা স্বাভাবিক থাকে, স্মুথলি ঘুরতে পারে, একটু অনুভূতি পাওয়ার জন্য করে, কিন্তু যাতে আবার রিস্কি হয়ে না যায়। সুতায় ঢিল পড়া মানে কি? এখানে যদি এই সুতাটা এখানে টান টান হয়ে আছে, এখানেও টান টান হয়ে আছে, কোনো কারণে যদি ঢিল হয়, তখন ঢিল হবে, এই রেডিয়াসটা তখন কমে যাবে, রেডিয়াসটা তখন কমে যাবে, তখনই সে সুতায় ঢিল হয়ে যাবে। সুতায় ঢিল হলে সে নিচের দিকে কি পড়ে যেতে পারে, নিচের দিকে পড়ে যেতে পারে, এই পাথরটা রোলার কোস্টারে মানুষটা নিচের দিকে পড়ে যেতে পারে। আচ্ছা, তো এখানে বলছে বেগ কত হলে সুতায় ঢিল পড়বে না। এটা রোলার কোস্টার ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে রোলার কোস্টারটা ঘোরার সময় টপ পজিশনে একটা মানুষ উপর থেকে পড়ে না যায়, ঢিল না খায় যাতে সুতা। মানে পাথরে বাঁধা সুতাকে ঘুরানো, পাথরে বাঁধা সুতাকে এভাবে ঘুরানো আর রোলার কোস্টারে ধরা একই জিনিস। ওকে, ইভেন বালতির যে অঙ্কগুলো আছে, বালতি কনসেপ্টে, মানে ধরো 10 কেজি ভরের পানি নিয়ে একটা বালতিতে ঘুরানোর সময় তুমি ধরো ওয়াশরুমে গিয়ে বালতিতে পানি নিয়ে পানি ঘুরাচ্ছ, এখন 1 কেজি ঘুরাইলা কিছু হয় না, 2 কেজি ঘুরাইলা কিছু হয় না, যেই তুমি হচ্ছে তোমার 50 কেজি পানি ঘুরাচ্ছ সেই তুমি গোসল শেষ, হয়তো ঘুরে পানি থেকে নামাইতে পারো না, সব পানি নিচে পড়ে গেছে। কেন পড়ছে? এই ঘটনা সুতায় ঢিল পড়া একই জিনিস, তাহলে একই অঙ্ক, যে বালতির পানির যে অঙ্কগুলো আছে এটাও সেম এই 2 নাম্বার কনসেপ্টের সাথে যুক্ত। তাহলে এটাকে বালতি কনসেপ্ট লিখে রাখতে পারো, বালতির পানি কনসেপ্ট সেম জিনিস। ওকে, তো আমরা তার মানে কি এই পয়েন্টে সে বাড়তি, এটা বালতির পানি যদি হিসাব করি তাহলে এই পয়েন্টে গেলে পানিগুলো পড়ে যাবে, বাড়তি টান খাইলেই পানি পড়ে যাবে, বাড়তি টান খাওয়া যাবে না। রোলার কোস্টার হইলে মানুষটা পড়ে যাওয়ার উপক্রম হবে, আর সুতা পাথর সুতা হইলে সুতা ঢিল হয়ে যাবে। সুতা ঢিল হওয়া, বালতির পানি পড়ে যাওয়া, রোলার কোস্টারের ওই পজিশনে গিয়ে নিচের দিকে পড়ার উপক্রম হওয়া একই জিনিস। তার মানে কি সেই অবস্থায় কি হতে হবে? দেখো তার ওজন কি, একটা মানুষ রোলার কোস্টারে উঠছে, তার ওজন কি তুমি কখনো মানে ওজনকে বাদ দিতে পারবা? না, বাদ দিতে পারবা না। তুমি কাউকে বলতে পারবা আপনি আপনার ওজন বাদ দিয়ে রোলার কোস্টারে উঠুন? পারবা না। আবার বালতিতে পানি নিছো, ঘুরানোর সময় সেই পানির ভর তো তোমাকে কাউন্ট করতেই হবে, তার মানে এই এমজি কে তুমি বাদ দিতে পারবা না। আবার এমভি স্কয়ার বাই আর এটাও তুমি কন্ট্রোল করতে পারবা না, কারণ সেটা তো হচ্ছে তোমার তার নিজের মধ্যে ক্রিয়েট হচ্ছে ঘুরার কারণে, তুমি যেহেতু তাকে ঘুরাচ্ছ এই কারণে তার মধ্যে এমভি স্কয়ার বাই আর তৈরি হচ্ছে, কেন্দ্র বিমুখী বল। তুমি এটাকেও বাদ দিতে পারবে না। তুমি যেটাকে কন্ট্রোল করতে পারো সেটা হচ্ছে টি2, এই টি2 রাখা যাবে না। তার মানে এই এমজিটা। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এই তার ওজনটাকে এমন ভাবে ঘুরতে হবে যাতে তার ওজন আর কেন্দ্রবিন্দু বল সমান হয়, সে ওজনহীন অনুভব করবে। ওজন আর কেন্দ্রবিন্দু বল সমান হয়, সে ওজনহীন অনুভব করবে কখন? যখন তার ওজন আর কেন্দ্রবিন্দু বল সমান হয়। কিন্তু বাড়তি কোনো টান মানে T1 এর যদি কোনো, T2 এর যদি কোনো ভ্যালু থাকে তাহলেই সমস্যা। তাই ধরো কেন্দ্রবিন্দু বল তার ওজনের সমান, ঠিক আছে, ব্যালেন্স, ওজনহীন অনুভব করতেছে, এর সাথে যদি নিচের দিকে আবার একটা T2 বল কাজ করে তখনই সুতায় ঢিল পড়বে, বালতির পানি পড়ে যাবে, রোলার কোস্টার থেকে মানুষ পড়ে যাওয়ার উপক্রম হবে। তো সেম জিনিস, তার মানে T2 থাকা যাবে না, এমন ভাবে ঘুরবে একদম টপ পজিশনে যাতে এই কেন্দ্রবিমুখী বলটা ওজনের সমান হয়, বাস, বাড়তি কোনো বল কিন্তু থাকতে পারবে না। এই হচ্ছে সুতায় ঢিল না পড়ার কনসেপ্ট, বালতির পানি না পড়ার কনসেপ্ট, রোলার কোস্টার থেকে নিচের দিকে পড়ে না যাওয়ার কনসেপ্ট। ওকে, তাহলে ভাই দেখো
আমরা বলতেছিলাম এটা যে টি2 এর কথা বলতেছিলাম। টি2 টি2 সমান কত হতে বললো না, mv2/r মাইনাস mv। এটা ভাই ক্লিয়ার? বাড়তি কোনো টান থাকতে পারবে না, তার ওজনকে নিউট্রাল করবে কেন্দ্রবিন্দু বল, ওইভাবে হিসাবটা করতে হবে। তাহলে টি2 কে 0 ধরতে হবে, কারণ টি2 থাকলেই সমস্যা। টি2 থাকলে তার ওজনহীন হওয়ার পরও সে নিচের দিকে একটা বল অনুভব করবে, যাতে সুতা ঢিল হয়ে যাবে, রোলার কোস্টার থেকে মানুষ পড়ে যাওয়ার উপক্রম হবে। অনেকবার বললাম। ওকে, তাহলে এবার হচ্ছে কি, টি2 থাকতেই পারবে না। তাহলে দেখো mg সমান mv2/r, তাহলে v2 সমান √r2। তাহলে কি, টপের ভেলোসিটি যদি v2 হয় বা √r2 হয়, তাহলে সুতায় ঢিল পড়বে না এবং বালতির পানিও পড়বে না যদি টপের ভেলোসিটি এত হয়। ওকে, এবং রোলার কোস্টারে কোনো মানুষও নিচের দিকে পড়ার উপক্রম হবে না। কিন্তু এটা বালতি, তাহলে বালতির পানির অঙ্কের এটা একটা শর্টকাট কি, কত ভেলোসিটিতে ঘুরালে, ধরো রেডিয়াস দিয়ে দিল, অবশ্যই কত ভেলোসিটিতে ঘুরালে বালতির পানি পড়বে না, শর্টকাট মেরে দিতে পারো, v সমান √r2, কথা শেষ। কিন্তু কোনো কারণে একটু প্যাঁচায় যদি প্রশ্ন বলে যে ওই অবস্থায়, যে অবস্থায় সুতায় ঢিল পড়বে না, সেই অবস্থায় বটমের ভেলোসিটি কত, এটা যদি কোনো কারণে জানতে চায়, তাহলে এটা তো শুধু টপের জন্য তুমি বের করছো। ওই কন্ডিশনে বটমের ভেলোসিটি যদি তোমাকে বের করতে বলে, সুতায় ঢিল পড়বে না, বালতির পানি পড়বে না, সেই পজিশন মানে সেই কন্ডিশনে যদি তোমাকে বটমের ভেলোসিটিটাও বের করতে বলে, তাহলে শুধু এটা বের করলে হবে না, v1 ও বের করতে হবে। এখানে যেহেতু 1, সেটা কিভাবে বের করতে হবে, এই যে এই সম্পর্ক থেকে হবে। তাহলে v1² মানে নর্মালি বালতির পানির কনসেপ্টের দরকার নেই, এটা ডিরেক্ট এটা। কিন্তু যদি চাই ওই কন্ডিশনে বটমের ভেলোসিটি কত, তাহলে এটা লাগবে 4r2। তাহলে ভাইয়া মান বসিয়ে দাও, আমরা তো এটা পাইলাম r2 v2², তাহলে মাইনাস r2 4r2। খুব সিম্পল ভাইয়া, v1 সমান √5r2। এই তাহলে দেখো, সুতায় ঢিল পড়বে না, বালতির পানি পড়বে না, এই ধরনের কনসেপ্টের জন্য সূত্র হচ্ছে v সমান r2, তবে সেটা টপের জন্য। নর্মালি কিছু না বললে, যদি বলে যে কত বেগে বালতিকে ঘুরালে বালতির পানি পড়বে না, তুমি ইউজ করতে পারো v সমান √r1। কিন্তু যদি বলে ওই কন্ডিশনে বটমের ভেলোসিটি কত, এটা যদি জানতে চায় উলম্ব বৃত্তের ক্ষেত্রে, তখন ওইটা হচ্ছে v সমান √r2 না, এটা হচ্ছে v সমান √5r2। খেয়াল রাখবা, এটা হচ্ছে বটমের, এটা হচ্ছে টপের জন্য, এটা হচ্ছে বটমের জন্য। আর যদি শুধু একটা ব্যাগের কথা বলে, তাহলে অবশ্যই টপেরটা ইউজ করবে। যদি মেনশন করে বলে যে এই বালতির পানি পড়বে না, এই শর্তে বটমের ভেলোসিটি কত হবে, মানে কিভাবে বটম দিয়ে ঘুরায় আনলে, খেয়াল করো প্রশ্নটা, বালতিটাকে কিভাবে সর্বনিম্ন পজিশনে, বালতিকে সর্বনিম্ন পজিশনে কত বেগে ঘুরায় আনলে টপে যাওয়ার পর পানি পড়বে না, এই কথা যদি বলে, তাইলে v1 সমান √5। ইন কেস যদি বলে আর কি। ওকে, তাহলে এটা মুখস্থ রাখো সরাসরি, এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো। ওকে, এমনি বুঝে করো কিন্তু মুখস্থ রাখো পরীক্ষা করার জন্য। ওকে, এবার এটা গেল, তাহলে আমরা পাইলাম v1 সমান rg, v2 সমান √5r2। ওকে, এবার হচ্ছে ভাইয়া এটা গেল, এটা গেল। এবার হচ্ছে 3 নাম্বারটা, টান চেঞ্জ করে বস্তুকে সমদ্রুতিতে ঘোরানো সম্ভব কিনা, একটু খেয়াল করি তো আমরা। টান চেঞ্জ করে বস্তুকে সমদ্রুতিতে ঘোরানো সম্ভব? দেখো একটু খেয়াল করো, এটা এখানে আবার রাখি। একটা বস্তু যখন এই পজিশনে আছে, ধরো এই পজিশনে আছে, তখন এটাকে অ্যানালাইসিস করি, তার ওজন নিচের দিকে, কাউকে বইল না। তো এটা হচ্ছে যদি থিটা হয়, mg cos থিটা and then mg sin থিটা, এটা হচ্ছে তার টান। এখন ভাই এই যে ঘুরতেছে, দেখো এই টানের সাথে জড়িত কে, mg cos থিটা। ওকে, এখন তার ভেলোসিটি কোন দিকে কাজ। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. করতেছে ডেফিনেটলি স্পর্শক বরাবর। দেখো এই স্পর্শক বরাবর ভেলোসিটি, ওই বিন্দুতে বৃত্তটা স্পর্শক বরাবর কাজ করতেছে। ওকে, ডান। তাহলে এবার খেয়াল করো, এই ভেলোসিটির সাথে এই টানের অ্যাঙ্গেল কত, 90। তার মানে ভেলোসিটির টান বরাবর উপাংশ কত, খেয়াল করো কথাটা। এইটা একটু লেস ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো বুঝার জন্য। এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির টান বরাবর উপাংশ কত,
ভি কস 90, এটা হচ্ছে 0। তার মানে ভেলোসিটি টান বরাবর কোনো উপাংশ নেই। তার মানে ভেলোসিটির টানের সাথে ভেলোসিটির কোনো ব্যাপারই নেই, তাহলে টানের সাথে ভেলোসিটির কোনো সম্পর্ক নেই। তুমি টান চেঞ্জ করে বস্তুকে সমদ্রুতিতে ঘুরানো সম্ভব না। তাহলে সমদ্রুতিতে ঘুরানো কিভাবে সম্ভব সেটা যদি জানতে চাই, সাপোজ যদি জানতে চাই ইন কেস এটা হচ্ছে এই ভি এর সাথে জড়িত তার ওজনের সাইন কম্পোনেন্ট mg sin θ, তার মানে আমরা যদি তাকে সে ঘুরতেছে এই অবস্থায় কিভাবে তার সমুদ্র, এখানে দেখো ভেলোসিটি এখানে একরকম v1, এখানে ভেলোসিটি v2, আমি চাচ্ছি তাকে ভিতে ঘুরাইবো, পুরো পুরো মানে পথটা ভিতে ঘুরাবো। কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রমশ তার ওজনকে চেঞ্জ করতে হবে, প্রতিটা পয়েন্টে তার ওজন চেঞ্জ করতে হবে, তাইলেই সম্ভব। মনে করো একটা লোক অনেকগুলো 10টা 20টা ইট নিয়ে উঠলো, এরকম একটা শিশু পার্কে যেগুলো থাকে এরকম ঘুরে, সে একটু পরে উঠতেছে আর একটা করে নিচের দিকে ফেলে দিচ্ছে, তার ওজনের পরিবর্তন করতেছে, তার ফলে কি হয়, সমুদ্রে ঘোরানো সম্ভব থেকে। তাহলে কি করতে হবে, কোন একটা বস্তু ক্রমশ যদি ওয়েট লুজ করে বৃত্তাকার পথে ঘুরতে গিয়ে, তাইলেই শুধুমাত্র সমুদ্রে ঘোরানো সম্ভব, সেক্ষেত্রে টানের কোনো ফাংশন নাই। তাহলে সমুদ্রে ঘোরানো সম্ভব ওজন চেঞ্জ করার মাধ্যমে, এখানে টানের কোনো ফাংশন নাই। 3 নাম্বার অ্যান্সার হচ্ছে সম্ভব না। কিভাবে সম্ভব, ওজন চেঞ্জ করার মাধ্যমে, তার মানে তো ওজন চেঞ্জ করে যেহেতু আমরা সেম ধরছি, এখানেও 9.8 ধরছি, এখানেও 9.8 ধরছি, পার্থক্য ধরে নেই। ওকে, তাহলে ভরটা চেঞ্জ করতে হবে তাইলে। ওকে, এবার হচ্ছে উলম্বের সাথে থিটা কোণে থাকলে টান কত, এই কনসেপ্ট একটু খেয়াল করি। মনে করো যে সে এখান থেকে এই পজিশনে আছে, থিটা, এটা হচ্ছে কি থিটা। ওকে, এবার দেখো, এখন এই পজিশনে যখন সে থাকে, সেই অবস্থায় যদি আমরা তাকে এখন ব্যাখ্যা করি, ব্যাপারটা কেমন দাঁড়ায়। এটা হচ্ছে mg, এটা থিটা হলে এটা হচ্ছে থিটা, মানে সে বটমে বা টপে নাই, অন্য যে কোনো পজিশনে আছে, এরকম এটা বরাবর mg cos থিটা, এটা হচ্ছে mg sin থিটা, রাইট। টান ওই যে ঝুলন বিন্দু বরাবর, এই পজিশনটা একটু খেয়াল করো তো, এই যে এই পজিশনে mg খাড়া নিচের দিকে, এটা থিটা হলে এটা থিটা অনুরূপ কোণ, এটা দুইটা কম্পোনেন্ট mg cos থিটা mg sin থিটা। এখন এই বরাবর হিসাব করি আমরা কিরকম, এই বরাবর আরেকটা বল কাজ করতেছে, সেটা কি mv²/r, যেটা তাকে ছিটকায় নিতে চাচ্ছে, সব মিলে সেই পজিশনে ব্যালেন্স। তাইলে আমরা এই জায়গার মধ্যে কি করতেছি, থিটা কোণে থাকলে তাকে বিশ্লেষণ করতেছি কিরকম, এই অবস্থায় তার টান হচ্ছে সেন্টার বরাবর, তার হচ্ছে কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে, তার ওজনের কম্পোনেন্ট এইদিকে একটা এইদিকে একটা, এই অবস্থায় সে এই বরাবর তার কোনো গতি নাই, সে এইদিকে আগাচ্ছে কিন্তু এই বরাবর তার কোনো গতি নাই, তার মানে এই বরাবর সে ব্যালেন্স আছে, তার মানে এদিকের বল আর এদিকের বল সমান, এদিকে টোটাল বল এদিকে টোটাল বল সমান। দেখে এভাবে না বলে যে ওই ডিরেকশন বরাবর স্ট্যাটিক্স অ্যাপ্লাই করো তো, প্লাস মানে এই বরাবর সামেশন অফ f y = 0, একটু বুঝার চেষ্টা করো, তাহলে হচ্ছে কত, নাহলে কি করবা সূত্র মুখস্থ করে ফেলবো আর কি। আচ্ছা, একটু বুঝার চেষ্টা করো, তাহলে এই বরাবর টি এর ডিরেকশন প্লাস এর ডিরেকশনের সাথে মিলে গেছে, mg cos θ ডিরেকশন যেদিকে, আমার ডিরেকশন যেদিকে প্লাস উল্টা, মাইনাস mg cos θ, mv²/r এটা ডিরেকশন প্লাস এর ডিরেকশনের উল্টা, মাইনাস mv²/r ইকুয়াল টু 0। তাহলে কত, p সমান mg cos θ প্লাস mv²/r। তো এবার দেখো মজার ব্যাপার হচ্ছে, এটাই তো বের করতে বলছে এবং এটাই ডিজায়ার্ড আনসার, যে উলম্বের সাথে থিটা কোণে থাকলে টান কত। এটা তো থিওরি টাইপ বেসিক বোঝানো হচ্ছে, এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া থাকলে নিয়ে বসাই দিই। এবার গল্পটা খেয়াল করো, মজাটা কোথায় দেখো, এটা কিন্তু এটাই হচ্ছে মেইন সূত্র, মানে কি টপে থাকুক বটমে থাকুক এই দুইটাও এটা থেকে বের করা সম্ভব। কিরকম, যখন সে বটমে থাকে তখন এই থিটার ভ্যালু 0, থিটার ভ্যালু 0 বসাও, cos 0 মান কত, sin 90 মান হচ্ছে 1, তাহলে হচ্ছে mg প্লাস mv²/r t, সেক্ষেত্রে আমরা এটাকে t1 দ্বারা ডিনোট করছি। দেখো t1 সমান mg প্লাস mv²/r, সূত্র চলে আসছে, মানে এখানে তো 1 হবে, সমস্যা নেই। ওকে, তার মানে এই কজের এই থিটার জায়গায় যদি তুমি এইটা সব পজিশনের জন্য সূত্র, শুধু থিটার ভ্যালু বসাইতে হবে। যখন সে বটমে থাকে অবশ্যই থিটার ভ্যালু 0, থিটার ভ্যালু বসাইলাম আর হচ্ছে বটমের সূত্রটা বের হয়ে গেল।
আলাদাভাবে মনে রাখার দরকার নেই, যে কোনো পজিশনে। দেখি এবার টপের জন্য, যখন সে টপে যাবে, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তখন টি কে বলবো T2, কিন্তু অ্যাঙ্গেলটা কি হবে, আমি এটাকে 0 পজিশন ধরছি, তাহলে এখান থেকে এখানে উঠলে অ্যাঙ্গেলের পরিবর্তন কত, 180, তাহলে mg cos 180 প্লাস mv2 স্কয়ার বাই r, v2 উপরে চলে গেছে ভেলোসিটি v2, এটার মান কত, মাইনাস, আমরা জানি, তাহলে হচ্ছে mv2 স্কয়ার বাই r মাইনাস 1 cos থিটার মান, তাহলে মাইনাস v2 সূত্রটা বের হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে সব পজিশনের জন্য সূত্র, শুধু যেই পজিশনে দরকার সেই পজিশনে থিটা বসাবো, বাস, এই গেল হচ্ছে সবগুলো জিনিস। তাহলে প্রশ্ন একটু খেয়াল করতে হবে, প্রশ্নে কি পরিমাণ ডাটা দেওয়া আছে, পর্যাপ্ত ডাটা যদি দেওয়া থাকে তাহলে যেভাবে সুবিধা হয় সেভাবে করে ফেলবে, আর যদি পর্যাপ্ত ডাটা দেওয়া না থাকে তাহলে হচ্ছে তোমার আরেকটু ক্যালকুলেশন করে জিনিসটাকে আরো সহজ বানিয়ে নিতে হবে, মানে আরো কম ডাটা লাগে ওইভাবে বানিয়ে নিতে হবে, আর এই পুরো জিনিসটা একটু ভালো করে মাথায় ঢোকানোর চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। এটা সুতার টানের উপরই একটা প্রবলেম। তো আমরা একটু প্রশ্নটা পড়ি। আচ্ছা, কি বলছে ভাই, 0.25 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে সুতার উপর টান নির্ণয় করো। এখানে সবচেয়ে যে রোমান্টিক ব্যাপারটা সেটা হচ্ছে সুতাটা কিভাবে ঘোরানো হচ্ছে, মানে হচ্ছে উলম্ব বৃত্ত নাকি হরাইজন্টাল বৃত্ত। এখানে কিন্তু প্রশ্ন পড়ে উলম্ব বৃত্ত বোঝার কোনো উপায় নেই। এরকম যদি আসে তাহলে হচ্ছে হরাইজন্টালি ঘুরাচ্ছে ধরে নিবা, মানে হচ্ছে এইভাবে ঘুরাচ্ছে হেলিকপ্টারের পাখার মতো আর কি, কেমন, কাউকে বললো না, হেলিকপ্টারের পাখার মতো ঘুরতেছে ধরো সাপোজ, মানে হচ্ছে এরকম, ইনস্টিড অফ দ্যাট, মানে এরকম না, এরকম। ওকে, তো এরকম যদি আমরা ধরে নিই, তো এই অবস্থায় অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর জি এর কোনো মান নাই, আসলে আছে তো সেটা শূন্য, মানে কি তোমরা জানার কথা ভাইয়া, কাউকে বললো না। এটা ধরো জি, এই জি এর এক্স বরাবর কম্পোনেন্ট কত, এটা যদি 90 হয় এটা কত, জি cos 90, এটার মান হচ্ছে 0, তার মানে জি এর এক্স অক্ষ বরাবর মান আছে সেটা শূন্য, তার মানে নাই। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণের কোনো ইফেক্ট আছে তো সেটা 0, তার মানে নাই। ওকে, তাইলে ওই গল্প শেষ, মানে জি এর কোনো এক্স বরাবর ভ্যালু নাই। ওকে, সো এখন যদি বললাম কি, প্রশ্ন পড়ে যদি বোঝা না যায় যে এটা উলম্ব বৃত্ত বা মেনশন করে না দেয়, তোমরা বৃত্তটা হরাইজন্টালি ধরে নেবা, লাইক হেলিকপ্টারের পাখা। ওকে, কাউকে বললো না আর কি। আচ্ছা, এখন ধরো এই জায়গায় আছে পাথরটা, কেমন, আচ্ছা, তো তুমি এটা সাঁই করে ঘুরাইতেছো, এই জায়গায় আছে। এখন এই অবস্থায় আমরা যদি একটু ফোর্স অ্যানালাইসিস করি তাহলে গল্পটা কেমন হয়, তোমাদেরকে কি বলছি মনে পড়ে সেই জিনিসটা, টান হচ্ছে সবসময় ঝুলন বিন্দু বরাবর, সে সেন্টার থেকে বাঁধা আছে। বলছিলাম কি, তোমাকে যদি কেউ এমনি করে বাঁধা রাখে তাহলে টান কাজ করবে সেই রশিগুলোর ঝুলন বিন্দু বরাবর, সব সময় টান হচ্ছে ঝুলন বিন্দু বরাবর। আচ্ছা, তো এটা কাউকে বলা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে টান কাজ করতেছে সেন্টার বরাবর। ওকে, প্রতিটা পয়েন্টে কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে কাজ করতেছে, গল্প শেষ, আর তো কিছু নাই ভাই। কারণ কি, এমজি হচ্ছে খাড়া নিচের দিকে, ওটার কোনো গল্প এখানে থাকবে না, কারণ সেটা তো এই লাইন অফ অ্যাকশনে কোনো ভূমিকাই রাখতেছে না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা যদি ফোর্স অ্যানালাইসিস করি, দেখো ভাই এই পয়েন্টে সে কোনো দিকে মুভ করতেছে না, সে তো এইভাবে মুভ করতেছে, এই পয়েন্ট এই রেখা বরাবর সে মুভ করে না, মানে সে সাম্যাবস্থায় আছে। দ্যাট ইজ আমরা লিখতে পারি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, ডান পাশটাকে প্লাস ধরছি, এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কোন প্লাসটাকে প্লাস ধরবো। ওকে, এবার দেখো ডিরেকশন মিললে প্লাস, না মিললে মাইনাস, টি এর সাথে ডিরেকশন মিলে নাই, টি এর আগে মাইনাস দিয়ে দাও, এমভি স্কয়ার বাই আর, ডিরেকশন মিলছে। ওকে, এবার এসো ডানে নেই, এসো বামে নেই, এমভি স্কয়ার বাই আর। ওকে, এখন হচ্ছে ভাই আমাদের সাথে প্রশ্ন একটু দুষ্টামি করছে, সরাসরি ভি এর ভ্যালু দেয় নাই, বসে মিনিটে 90 বার ঘুরেলে, তো দুষ্টামি যেহেতু করছে তার মানে এটাকে বৃত্তাকার গতিতে কনভার্ট করা হবে। তো আমরা কি জানি, কাউকে না বলে লিখবা ভি ইকুয়াল টু ওমেগা আর। তো ওমেগা সমান কি, ভি বাই আর। তো যাই হোক, এখানে মান বসাই, এসো মান বসাই, এম আর স্কোয়ার ওমেগা, এই হচ্ছে গল্প, মানটা বসাই দিই, ধরো এম ভি ইকুয়াল টু আর ওমেগা আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে আর ঠাস টুস করে চলে গেল এম ওমেগা স্কোয়ার আর, এইটা আসলো টি এর মান। এরপর এসো মান বসাই, কীরকম, ওমেগা সমান কি 2πn/60, 2πn/60 ইন্টু কত আর। এবার হচ্ছে এসো মান বসাই, আমাদেরকে টান বের করতে বলছে এম। Solve your academic problems in a smart way for free.
Download Baidu Academy app. কত 0.25 কেজি বসাই দিবা, তারপরে n 90 বার, ওকে মিনিটে 90 বার ঘুরে বসাই দিবা। আর হচ্ছে রেডিয়াস, এই যে সুতার লেন্থটাই তো ওই বৃত্তের রেডিয়াস, তাই না? সেটা কত 0.75। তারপর তাহলে বসাই দিবা, এসো গুণ করি, এসো ভাগ করি, এসো মান বসাই। দিন শেষে ক্যালকুলেশন করলে মান যেটা আসে সেটা হচ্ছে 16.655 নিউটন। এই হচ্ছে গল্প। তাহলে লক্ষণীয় বিষয়টা কি? সেটা হচ্ছে বৃত্তটা উলম্ব তলে ঘুরাচ্ছে। এটা যদি না বলে তাহলে হচ্ছে হরাইজন্টাল ধরে নিবা, যেখানে জি এর কোনো ইফেক্ট থাকবে না। সুতার টানের উপর একটা প্রবলেম, আমরা একটু প্রশ্নটা পড়ি ভাইয়া। 1 কেজি ভর বিশিষ্ট একটি পাথরকে একটি সুতার সাহায্যে বেঁধে পাথরটিকে উলম্ব তলে 0.5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। পাথরটি যখন বৃত্তের কেন্দ্রের সাথে 1 অনুভূমিক লেভেলে, তখন সুতার টান কত হবে? বোঝা যাচ্ছে কি উলম্ব বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, এটা বোঝা খুব জরুরি। তার মানে এখানে এমজির ইফেক্ট আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বলছে 1 অনুভূমিক লেভেলে তার বৃত্তের কেন্দ্রের সাথে, এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রের অনুভূমিক লেভেল হচ্ছে ভাইয়া এইটা। তো বলছে পাথরটা যখন 1 অনুভূমিক লেভেলে, তখন হচ্ছে সুতার টান বের করতে বলছে। তাইলে 1 অনুভূমিক লেভেলে মানে এই পজিশনে, তাইলে তখন কি টান এই দিকে ঝুলন বিন্দু বরাবর, বাইরের দিকে mv²/r। ওকে, এখন আর এমজি থাকবে না যদিও উলম্ব বৃত্ত, কারণ উলম্ব বৃত্ত হইলেও এরা এটাকে অনুভূমিক লেভেলে নিয়ে গেছে। সো এখানে আর এমজি কাজ করবে না। সো আগেরটার মতোই, কীরকম সামেশন অফ এফ, মানে ওই কনসেপ্টের মতো, মানে এই কনসেপ্টের মতোই সেম জিনিস। ওকে, কারণ এটা উলম্ব বৃত্ত হইলেও এরা অনুভূমিক লেভেলে নিয়ে আসছে ব্যাপারটাকে, এমজি ফুটে গেছে, ইকুয়াল টু 0 স্ট্যাটিক্স। এই পয়েন্ট বরাবর কোনো মুভমেন্ট নাই, তাহলে এই দিক বরাবর প্লাস করলাম, টি এর সাথে চিহ্ন মিলে না, টি এর আগে মাইনাস, প্লাস mv²/r ইকুয়াল টু 0। তাহলে ভাই টি ইকুয়াল টু কত? mv²/r, কাউকে বইল না। এ সমান বসাই, এম এর মানে 1 কেজি, রেডিয়াস 0.5, তারপরে হচ্ছে তোমার ভ্যালোসিটি 5 মিটার পার সেকেন্ড, টি এর মান আসে 50 নিউটন। ওকে, তাহলে এই হচ্ছে গল্প। তাহলে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এমজি আছে কি নাই, থাকলে মানে না থাকলে কেন নাই, এগুলো একটু ডিটেল একটু বোঝার চেষ্টা করতে হবে। সুতার টানের উপর আরেকটা ম্যাথ, তো এটা বালতির ম্যাথ, তো আমরা একটু প্রশ্নটা পড়ি আর কি। তো বলছে কি পানি ভর্তি একটা বালতি উলম্ব তলে 80 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বালতিটি সর্বনিম্ন কি গতিবেগে ঘোরালে উপর হওয়া সত্ত্বেও বালতি থেকে কোনো পানি পড়বে না? ওকে, তাহলে গল্পটা একটু খেয়াল করো। ব্যাপারটা কেমন ছিল? যখন বেসিক পড়ানো হচ্ছিল এটা এই ধরনের, সেখানে বলা হয়েছিল যে ধরো এভাবে যখন একটা বৃত্ত থাকে, উলম্বভাবে একটা বস্তুকে ঘোরানো হয়, তখন এই পজিশন এবং এই পজিশনে বেগ কিন্তু সেম না। ওকে, এই পজিশন এবং এই পজিশনে বেগ সেম না। আচ্ছা, এখন কী অবস্থা হচ্ছে? এটা হচ্ছে সব অনুভূমিক অবস্থা, মানে হচ্ছে এটা একদম ভূমির অবস্থা আর কি, আর এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতর অবস্থা। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এইখানে যেইটা চাইছে সেটা হচ্ছে উপর হওয়া সত্ত্বেও বালতি থেকে পানি পড়বে না। তাহলে এটা আগে একটু দেখো, উপর হয় কিন্তু এই পজিশনে বরাবর খাড়া উপর হয় বালতিটা, না আমরা যে বালতিকে এইভাবে 1 কেজি পানি, 2 কেজি পানি, 3 কেজি পানি দিলাম, গোসল হয়ে গেলাম। তার মানে কি? তার মানে একদম টপের যে পজিশনে গেলাম সেই পজিশনে গেলেই পানি উপর হয়ে পড়তেছে। তাহলে ওরা একদম টপের ভ্যালোসিটির কথা বলতেছে, যে কত গতিবেগে ঘুরালে, কি গতিবেগে ঘুরালে, মানে একদম উপর যেই পজিশনটা সেই পজিশনে বেগের কথা বলতেছে। তার মানে ওরা আমরা যদি আমাদের বেসিকটা খেয়াল করি, যখন পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে V2টা জানতে চাইছে ওরা অ্যাকচুয়ালি। এই পয়েন্টে কত বেগ থাকলে, মানে V2-র বেগ কত হইলে পড়বে না। তাহলে এইটা ফোর্স অ্যানালাইসিস করছিলাম আমরা ভাইয়া এই পয়েন্টে, মানে এই উপর হওয়ার কথা বলছে, তার মানে এই পজিশনের কথা বলছে, মানে এই পজিশনে আমরা ফোর্স অ্যানালাইসিস করছিলাম বেসিকে, তাই না? ঝুলন বিন্দু বরাবর টি কাজ করে, এই দিক বরাবর আবার। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ওজনও কাজ করে, তারপর হচ্ছে বাইরের দিকে mv²/r কাজ করে, V2 ধরলাম আর কি। ওকে, এখানে তো 1 এর ফ্যাক্ট নাই, তো যাই হোক 2 দিয়ে প্রকাশ করলাম, ব্যাপার না। ওকে, তো এখন এই টানের ক্ষেত্রে আমরা ফোর্স অ্যানালাইসিস করি, এই বরাবর তার কোনো মুভমেন্ট নাই, মানে এই বরাবর মুভমেন্ট নাই, সেটা এই দিকে মুভ করে, এই বরাবর মুভমেন্ট নাই। সো বেসিক F=, 0, উপরের দিকটা প্লাস। তাহলে ভাইয়া এ সমান বসাই, সেটা হচ্ছে কি যা যা মিলবে না তা মাইনাস টি মাইনাস mg, এদের ডিরেকশন নিচের দিকে, আমি প্লাস ধরছি উপরের দিকে, সো কাউকে বললো না, এরা মাইনাস mv²/r ইকুয়াল টু 0, অবশ্যই প্লাস, কারণ ডিরেকশন মিলে গেছে। ওকে, এবার ভাইয়া দেখো আমরা যদি একটু বুঝতে চাই এখানে কি ছিল বেসিকটা,
বলছিলাম যে ধরো রোলার কোস্টার এভাবে মুভ করবে, এই যে রোলার কোস্টার আসছো তুমি এভাবে মুভ করবে, বা হচ্ছে একটা মানে সুতাতে পাথর বেঁধে ঘুরাচ্ছি এভাবে করে, বা বালতির পানি ঘুরাচ্ছি, সব সেম জিনিস। এই পজিশনে এসে যে ব্যাপারটা হয় যে তোমার পানি পড়ে যাওয়া, বালতির পানি পড়ে যাওয়া, বা সুতায় ঢিল পড়া, বা রোলার কোস্টারের মানুষ নিচের দিকে পড়ে যাওয়ার উপক্রম হওয়া, সব একই জিনিস। সুতায় ঢিল পড়া, বালতির পানি পড়ে যাওয়া, রোলার কোস্টারের মানুষ পড়ে যাওয়ার উপক্রম হওয়া, বলা হয়েছিল এগুলো পড়ানোর সময়, সবই একই জিনিস। ওকে, তো একই জিনিস মানে কি, এখানে তার যে ওজন নিচের দিকে, এটাকে তুমি বাদ দিতে পারবা না, তার ওজন তো আছেই। তার যে কেন্দ্র বিমুখী বল, এটাও তুমি বাদ দিতে পারবা না। কিন্তু বাড়তি যে টান, এটাকে রাখা যাবে না। তার মানে এমনভাবে ঘুরাবা এটা যদি এটা সমান হয় তাহলে সে ওজনহীন অনুভব করবে, বাস, প্রবলেম নাই, ওই জায়গা দিয়ে যাওয়ার সময় ওজনহীন অনুভব করবে। কিন্তু এর বাইরে যদি একটা T2 বল কাজ করে তাহলে সে নিচের দিকে পড়ে যাওয়ার একটা মানে উপক্রম হবে তখন, অথবা বালতির পানি পড়ে যাবে, অথবা সুতায় ঢিল পড়বে, তখন একটা প্রবলেম। রোলার কোস্টার চিন্তা করলে মানুষ পড়ে যেতে পারে, সুতা চিন্তা করলে ভালো মতো ঘুরানো যাবে না, ঢিল হয়ে যাবে, আর বালতির পানি চিন্তা করলে পানিই পড়ে যাবে। তো এমনভাবে ঘুরাইতে হবে যাতে শুধু ওজনে সমান হয় বালতির পানির, তাহলে সুন্দর করে পানিটা ঘুরে গেল। তো যদি নিচের দিকে একটা টান থাকে তাহলে পানিটা পড়ে যাবে। এর জন্য সেক্ষেত্রে T2কে রাখা যাবে না, শুধুমাত্র mv²/r আর mg থাকবে, যাতে বাড়তি কোনো টানের কারণে বালতির পানি পড়ে না যায়। ওকে, তাহলে এই Tটা 0। তাহলে আমার এখন কি হবে, Tটা যদি 0 হয় তাহলে দেখো mg = mv²/r। এটা ভি দিয়েও পড়তে পারো, ব্যাপার না। তাহলে হচ্ছে কত, v2 = √rg। এটা শর্টকাট হিসেবেও ভাই মনে রাখতে পারো। ওকে, এবং তুমি যদি ভ্যালুগুলো বসাও, এসো মান বসাই, আর এর মান 80 সেন্টিমিটার, তারপরে হচ্ছে তোমার g 9.8 বসাইলে আসে 280 সেন্টিমিটার/সেকেন্ড। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ভ্যালোসিটি, সর্বনিম্ন বেগ যেটা, সেইটা এটাই বের করতে বলছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে একটু কথা আছে, এখানে সর্বনিম্ন বলছে, তো যদি উপর না বলতো তাও তুমি এই পজিশনের বেগটাই বের করতে হইতো, এই পজিশনের বেগটা। কিন্তু কোনো কারণে যদি বলে যে যেই কন্ডিশন মানে সর্বনিম্ন পথে, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, হাইট, এটা হাইটে, এটা সর্বনিম্ন। যদি বলে সর্বনিম্ন বিন্দুতে বেগ কত থাকলে তাকে উপরে ঘুরাইয়া তুললে পানি পড়বে না, মানে আমি বলতে চাচ্ছি এই পয়েন্টের বেগটা যদি খুঁজতো, ওরা তো এই পয়েন্টের বেগ খুঁজে নেয়, ওরা বলছে সর্বনিম্ন বেগ কত হলে, মানে উপর পয়েন্টের বেগই খুঁজছে। ধরো যদি বলতো সর্বনিম্ন বিন্দুতে কত বেগে ঘুরায় আনলে উপরে আসার পর পানি পড়বে না, তাইলে কিন্তু এই ভি বের করলে হবে না আনসারটা, তখন এই ভি চাইছে। তো এই ভির জন্য সূত্র কি, আমরা ক্যালকুলেশন করে বেসিকের ক্ষেত্রে দেখাইছিলাম, হিসাব নিকাশ করে এটা হিসাব করে v1² - v2² = 4rg। ওকে, তাহলে একটু আগে তো বের করলাম v2 মান rg, v1² = rg + 4rg। ওকে, সো v1 = √5rg। তো কোনো কারণে যদি এই পয়েন্টের ভ্যালোসিটিটাও চাই এই কন্ডিশনের জন্য, সেটা হবে 5rg। নর্মালি চায় না, তবে চাইতে তো পারে, এই কারণে একটু বলে রাখা। কিন্তু এই অঙ্কে এত কিছু হিসাব করার দরকার নাই, v = √5rg, এই হচ্ছে কনসেপ্ট। শেষ। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.